সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবা আমি জল ভরি আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া কিছুক্ষণ প্রোগ্রামটা কিছুক্ষণ বন্ধ থাকবে। না না একদমই বন্ধ, স্যারেরা মনে পাচ্ছেন না, স্যারেরা প্রশ্ন করছে। খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা উপরে গিয়ে খাওয়া খেয়ে নিন। আর এই সুযোগে অনুষ্ঠান বন্ধ থাকবে। আর আমাদের তুমি কি বোঝাতে চেয়েছো পাখির কাছে ফুলের কাছে বলে এই শিল্প? কবিতার নাম হলো পাখির কাছে ফুলের কাছে আর কবির নাম হলো আল মাহমুদ। আমি বুঝাতে চেয়েছি পাখির কাছে ফুলের কাছে লাইনটি উপলব্ধিতে এখানে ছবি এঁকেছি, এটাই আপনাদেরকে বুঝাতে চেয়েছি। সুহানা বসুন, 11 আর্টস তোমাকে মঞ্চে এসে কি বোঝাতে চেয়েছো? আমি প্রথম ছবিটাতে বুঝাতে চেয়েছি যে কবি সুহানার ভাষা যখন তুমি না দিয়ে তোমার স্টলে গিয়ে হাজির হও, সুহানা বসুন তখন স্টলে গিয়ে হাজির হও। একটি নারকেল গাছ আছে আর তার ঠিক মাথার উপর ঠান্ডা গরমকাল থাকার জন্য ছাদ উঠেছিল আর সেই নারকেল গাছে একটি ডাব ঝুলছিল যেটি ডাবটি বলছে। আর দ্বিতীয় লাইনে কবি সেই দৃশ্যটিকে দেখতে পেয়ে নিজেকে থামিয়ে না রেখে তখন সঙ্গে সঙ্গে চিঠিটা খুলে দিলেন এবং বাইরের দৃশ্যটি দেখার জন্য বাইরে আসলেন। তখন দেখলেন যে বিশাল বড় শহর আছে আর সেখানে বাতাস বইছে আর তাই জন্য এই অবসন্ন শহরটি থরথর করে কাঁপছিল। তার কিছুক্ষণ পরে কবি এগিয়ে দেখলেন একটি লম্বা মিনার ছিল আর কবিকে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কেউ দাঁড়িয়ে আছে। তার কিছুক্ষণ পর এবং কবি দেখলেন যে একটি গির্জা আছে যেটি লাল রঙের। তাই কবির প্রশ্ন জেগে উঠল যে এই গির্জাটি কি লাল পাথরের ঢেউ? তারপরে কবি দেখতে পেলেন যে একটি দরজা আছে আর তার সেই বাগিন থেকে একটি রাস্তা চলে গেছে। তারপরে কবি দেখলেন আর আচ্ছা ঠিক আছে, বেঙ্গলি আর্ট এটা 1 বুঝাও বলো এই করো, এটা এক থেকে শুরু হয়েছে। এটা হলো আসলে কাঁচা আম। আমরা বছরের নির্দিষ্ট সময়ে কাঁচা আম পাই, কিন্তু অন্যান্য সময়েও তো অনেক সময় কাঁচা আমের প্রয়োজনও হয় খাবারের জন্য বিভিন্ন কারণে। কিভাবে আমরা কাঁচা আম সংরক্ষণ করে রাখবো এটাই হলো সেই প্রসেস, যে খুব সিম্পল প্রসেস, যে প্রথমে জলের মধ্যে লবণকে ভালো করে গরম করে ফুটিয়ে তারপরে সেই জলকে ঠান্ডা করে আমের মধ্যে রেখে দিলে এটা সারা বছর সংরক্ষণ থাকবে। এবার বছরের কাঁচাই থাকে, যে কোনো সময় ব্যবহার করতে যেকোনো একটা বলো। এক বলছেন এইটা এই বিষয়টি কি বোঝাতে চেয়েছো? লার্ভা পিউপা স্যার মাইক এখানে ঢুকতে দিয়ে দেখাও। এটা আসলে একটা বায়োলজি টার্ম। তো লার্ভা যখন জীব তার প্রথম পর্যায়ে থাকে তখন লার্ভা থাকে, তারপরে পিউপা অবস্থায় আসে আর পিউপার পরে যখন পূর্ণ অবস্থায় আসে বা পূর্ণাঙ্গ অবস্থায় প্রস্ফুটিত হয় তখন সেটা অ্যাডাল্ট হয়। লার্ভা থেকে অ্যাডাল্ট এই অবস্থায় আসতে কতদিন সময় নেয়? হ্যাঁ, এগুলো সবগুলোই আম। এতগুলো ডিফারেন্ট আম রাখার এগুলো ডিফারেন্ট আম রাখার একটাই কারণ, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে প্রায় মালদা জেলায় বিখ্যাত আমের জন্য, অন্য কোনো আদার্স কান্ট্রিতে কিন্তু আম হয় কি হয় সেটা আমরা জানি না, বা জানা থাকলেও তারা হয়তো কোনোদিন আম দেখেনি। তাই আমরা এই আম সংরক্ষণ করে রেখেছি যাতে তারা পরবর্তী পর্যায়ে ভালো করে চিনতে পারে যে হ্যাঁ এটা আম, যারা দেখেনি কোনোদিন। তো একটার সঙ্গে একটার কি পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। এটা আলাদা প্রজাতি, এটা আলাদা প্রজাতি, এটা আলাদা প্রজাতি, সবগুলো ভিন্ন ভিন্ন প্রজাতির এখানে এক একটা করে রাখা আছে। আর এই প্রাণীদের মধ্যে
আছি। তো এই বিভিন্ন রকম রাখার কি কারণ? মানে তোমরা কি সবটাই কভার করতে চেয়েছো? হ্যাঁ, সবগুলোই প্রায় কভার করতে চেয়েছি। এগুলো যেহেতু বায়োলজি টার্ম আছে, তো পড়ানোর সময় অনেক শিক্ষকের প্রয়োজন হয়, যেগুলো জীবন চক্র হয়, সেগুলো বোঝানোর জন্য অনেক সময় এগুলো প্রয়োজন হয়। তাই আমরা ওগুলোকে সংরক্ষণ করে রেখেছি যাতে কোনো টিচার বা অন্য কোনো ছাত্রীদের বুঝতে প্রবলেম না হয়। এই শার্ক বা অক্টোপাস তো এখানে কাছাকাছি পাওয়া যায় না, এগুলো আমরা বিভিন্ন দিকে করে সংরক্ষণ করে রেখেছিলাম, যে যখন আমাদের ক্লাস চলে প্র্যাকটিক্যাল ক্লাস, এগুলোর মাধ্যমে তোমাদের স্কুলে এগুলো সংরক্ষণ করা হয়। প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো হয় যে এর মধ্যে অক্টোপাস কোথায় আছে? কোথায় আছে? নাম কি বলুন? ওই যন্ত্রটার নাম কি? কে আবিষ্কার করেছে? মাইক্রোস্কোপ? জানা নেই। আচ্ছা, মাইক্রোস্কোপ কেন এই ডিসপ্লে করেছো কেন? এখানে মাইক্রোস্কোপ ডিসপ্লে করেছি, এটা একটা বায়োলজি টার্ম। এখানে মানবদেহে যে রক্তচক্র আছে সেটা রক্তকোষটা দেখানো হয়েছে। মানবদেহে একটা রক্তকোষ দেখাও। এটা যেহেতু একটা ক্রিটিক্যাল যন্ত্র, তো ওটা ওই সাইডে রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা নষ্ট হয়ে যাবে। তো আমরা সময় নিয়ে আপনাদের দেখাতে চাই। যাও তাহলে দেখাবা। এসে এক এক করে চলে আসুন। এখানে রক্তকোষ দেখা যাচ্ছে। মানবদেহে রক্তের মধ্যে যে সব অনুচক্রিকা শ্বেত রক্তকণিকা থাকে বা আরবিসি ডাব্লিউবিসি, সেই সবই এখানে এর মধ্যে দেখানো হয়েছে। জন্মগ্রহণ হয় উত্তরপ্রদেশে 11 বছর বয়সে। তার পুত্র সন্তান হয়, তার নাম হচ্ছে রাহুল। এবং তিনি এই অন্ধকারময় পৃথিবী, তারপর সবকিছু দরিদ্র মৃত্যু তাদের শোক দেখে তিনি অনেক এই মানুষের এই সমস্যাটাকে মুক্তির জন্য তিনি 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 গৃহত্যাগ করেন এক গভীর রাতে, এবং তারপর সে তার ধর্ম প্রচার করেন। গৌতম বুদ্ধের সঙ্গে সারনাথ বা কাশী সারনাথের একটি যোগ আছে। গৌতম বুদ্ধ তার ধ্যান লাভ করার জন্য এখানে বসেছিলেন, এবং এই সিদ্ধি লাভ করার পরে কি খেয়ে তিনি তার ধ্যান ভঙ্গ করেছিলেন? তিনি আলু পায়েস। পায়েস পায়েস। পায়েসটা খেয়ে দিয়েছিলেন। তারপরের প্রশ্নটা ছিল এই গৌতম বুদ্ধের সারনাথ বা সারনাথ নাম শুনেছো? সারনাথের সঙ্গে কি যোগ আছে? সারনাথ বেনারস বা কাশীতে। ওইখানে ধর্ম প্রচার করেছিল সারনাথ। ধর্ম প্রচার করেছিল। তাজমহলের যে পাথরগুলো আছে কোথা থেকে নিয়ে আসা? রাজস্থানের মাকাম। কেন তৈরি করেছিলেন? তাজমহল তৈরি করেছিলেন তার প্রিয় পত্নী মমতাজ মহলের স্মৃতি অনুসারে। তাজমহল শুধু পাথর এবং সোনা পাথরের তৈরি কাঠামো নয়, এটি হলো একটি মানুষের যে এক প্রেমিকের হাহাকার। অনেক ঠিক আছে, থ্যাংক ইউ। তাজমহলটা কি বলবো এক কথায়? তাজমহল
প্রশ্নটা হলো তার প্রিয় পত্নী সমাধি সমাধি স্মৃতিসৌধ। বাহ ভেরি গুড সমাধি মানে বলছে ওটা কি ছিল পার্লামেন্ট হাউস। এটা পিরামিড ছিল স্যার এটা এটা কোন শতাব্দীর সৃষ্টি? 2700 খ্রিস্টপূর্বাব্দ। 40 মধ্যে এটা তৈরি করা। তুমি কি ঠিক বলছো? খ্রিস্টপূর্বাব্দ না খ্রিস্টাব্দ? খ্রিস্টপূর্বাব্দ। ঠিক। ভেরি গুড ম্যাডাম কোথায় ম্যাডাম? পারানা এটা দেখানো হয়েছে সেইটা দেখানো এটা হচ্ছে মানুষের বিবর্তন, যা প্রাচীনকাল থেকে ধাপে ধাপে কিভাবে আধুনিক যুগে বা বুদ্ধিমান মানুষে পরিণত হয়েছে সেটাই আমরা এই মডেলের মাধ্যমে দেখিয়েছি। আচ্ছা, এখানে বিভিন্ন প্রাণী, তারপরে ওখানে কিছু মানুষ বা অন্যান্য ছবি, এইগুলো এই যে সিঁড়ি দিয়ে যেটা দেখিয়েছো এটা কি? এর হচ্ছে জায়োপিথেকাস, রামোপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স। এইগুলো মানে বিষয়টা কি? এগুলো নাম ও এরা মানে আস্তে আস্তে বহু বছর ধরে কিভাবে পরিবর্তন হয়ে হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষে পরিণত হয়েছে। তো প্রাণীদেরও কি এরকম বিবর্তন হয়েছিল? এখানে যে প্রাণীগুলো আছে সবই এখনকার প্রাণী, তো সেই ক্ষেত্রে মানুষের যেমন বিবর্তন হয়েছে প্রাণীগুলো কি হয়েছিল? না, হয়নি। এটা আমি প্রাকৃতিক পরিবেশে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা। আমি এই শব্দটি কোথায় বা কোন গ্রন্থ থেকে নেওয়া যায়? গুলো আছে, এই যে ছোট ছোট জায়গা, কাঠ ছবি আছে, হর্স, এই যে ঘোড়া, এমন স্যারেরা দারুণ ভাবে জাজমেন্ট করছেন। স্যারেদের জন্য একটু জোরে হাততালি, গোটা মঞ্চ জোরে হাততালি, আর ছাত্রীদের জন্য আরো জোরে হাততালি। আচ্ছা, এখানে যে মডেলটা রয়েছে আমি পিছনে দেখতে পাচ্ছি ত্রিকোণমিতির সাহায্যে কচিকাঁচা মিশনের উচ্চতা ও বিমানের অবস্থান নির্ণয়, তাই তো? তো এখানে এই বিমানের উচ্চতা মানে কত উঁচু দিয়ে বিমানটা উড়ে যাচ্ছে সেটা কিভাবে আর কি হিসাব করা হচ্ছে? ঠিক আছে, আমি আপনাকে এখন দেখতে যাচ্ছি। আমরা এখানে কচিকাঁচা মিশনের উচ্চতা আর তার উপর দিয়ে যে একটা বিমান যাচ্ছে তার উচ্চতা আপনাদের সামনে এখানে আমি ফোকাস করছি। দেখেন, এখানে আমি একটা লেজার লাইট নিয়েছি, তো এখান থেকে আমি কচিকাঁচার উচ্চতা ফোকাস করছি। তো কচিকাঁচার উচ্চতা আমরা জানি না, তো এখন এই দৃষ্টিভঙ্গিটা আমি ভূমি অতিভুজ ধরে নিচ্ছি, আর আমি থেকে মানে এই চাঁদা থেকে কচিকাঁচা মিশনের দূরত্বটা আপনারা দেখতে পাচ্ছেন, দূরত্বটা রয়েছে 6 সেমি। হ্যাঁ, তো আর উচ্চতাটা জানি না, আমরা এক্স ওয়াই যে কোনো ধরে নিতে পারি। আর ভূমিটা মানে জানতে চাই, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোণ উৎপন্ন হয়েছে 30 ডিগ্রি। তো আমরা ত্রিকোণমিতির অঙ্ক জানি যে tan θ সমান সমান লম্ব বাই ভূমি। তো আপনি এখানে উচ্চতা বের করে দেখাতে চাইছি। tan θ সমান সমান লম্ব বাই ভূমি। এখানে আমি যখন ফেলেছিলাম থিটার মান 30 ডিগ্রি, তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখে নিন এখানে এই যে দেখেন এখানে কোণ উৎপন্ন হচ্ছে 30 ডিগ্রি, আর আমরা লম্বর মান জানি না, আমরা এখানে x ধরে নিচ্ছি, আর ভূমি হচ্ছে 6। তো আমরা 30 ডিগ্রি মান জানি 1/√3 = 6/x/6। এখানে আমি ক্যালকুলেশন করছি 6/√3। তো এখানে যদি করণীয় বিয়োজন করতে চাই তাহলে হবে 6√3 /√3 × √3 = 2
আসলে সেই একই রকম ভাবে আমি আপনাদের সামনে বিমানটাও উচ্চতা মেপে দেখাচ্ছি। প্রশ্ন, পিথাগোরাস কে বা কবেকার লোক ছিলেন? তোমরা কে ছিলেন বা কোন দেশের ছিলেন, এরকম কিছু তথ্য কি করতে হবে? তিনি এক সরি এটা জানা নেই। এটা তুমি এখান দিয়ে মাপলে তো অ্যাঙ্গেলটা, যদি আমি এই জিনিসটা এখানে সরিয়ে নিয়ে আসতাম তাহলে কি পরিবর্তন হতো? কি হতো? পিথাগোরাস একজন গ্রিক ঐতিহাসিক ছিলেন। এটা যে মানে অ্যাঙ্গেল দিয়ে করেছো, এখান থেকে যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা যদি একটু সরিয়ে আনা হয় তাহলে কি চেঞ্জেস হবে তোমার এই ক্যালকুলেশনের মধ্যে? তাহলে আমার দৃষ্টিভঙ্গি থেকে যে আমি ভূমিতে দাঁড়িয়েছি তার উচ্চতাটা চেঞ্জ হয়ে যাবে, মানে কম হয়ে যাবে, এটাই। মানে এটার কচিকাঁচা মিশনের উচ্চতাটা চেঞ্জ হবে না, মানে পরিবর্তন হবে একটু কিছু। তোমার এইটাকে যদি মেজারমেন্টে পরিবর্তন হবে, হ্যাঁ। কচিকাঁচা কিন্তু ওইরকমই থাকবে, মিশনটা সেম হাইট থাকবে, তোমার অ্যাঙ্গেলটা শুধু চেঞ্জ হবে। হ্যাঁ, আমার অ্যাঙ্গেলটা কোনটা চেঞ্জ হয়ে যাবে, মানে 30 ডিগ্রি আছে তখন হয়তো 6 হয়ে যায়, বা 90 আমি যদি ওর কাছাকাছি চলে যাই 90 এভাবে পরিবর্তন হয়ে যাবে, অ্যাঙ্গেলটা পরিবর্তন হয়ে যাবে, এটাই। কোণগুলোর মাপ একটা ব্যাপার আছে, সরল সূক্ষ্ম এগুলি তো। সরল কোণ বলতে কত ডিগ্রি বুঝি? সরল কোণ বলতে আমরা 180 ডিগ্রি বুঝি। আর সূক্ষ্ম? সূক্ষ্ম কোণ হচ্ছে আমাদের 0 ডিগ্রি থেকে শুরু, আর 90 ডিগ্রি যে সব কোণ ছোট তাদেরকে আমরা সূক্ষ্ম কোণ বলি। আর 90 ডিগ্রি কোণকে সমকোণ বলবো। নেক্সট সামনে এটা কি করেছো একটু বোঝাও। এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক পার্ট। আমরা সাধারণত পার্কে গেলে বিভিন্ন জিনিস দেখতে পাই, তো আমরা ম্যাথের বিভিন্ন পার্টগুলোকে এই জিওমেট্রিক পার্কের মধ্যে তুলে ধরেছি। আমরা এই পার্কের সাহায্যে দেখাতে চেয়েছি কি বিভিন্ন জিওমেট্রি বা ম্যাথের জিনিসগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি হাতে কলমে। তাহলে তোমরা এই পার্কে গেলে বাচ্চারা সব জিওমেট্রিটা ভালো করে শিখতে পারবে, এটা মনে করো? হ্যাঁ, অবশ্যই। এটা কি করেছো বলো জিওমেট্রি? এটা হচ্ছে আমাদের টাইপ অফ গ্রাফ। এখানে প্রথমেই আছে আমাদের বার গ্রাফ, তারপরে আছে আমাদের লেখচিত্রের সাহায্যে যে লেখা আছে ইজ টু স্টুডেন্ট ফর 2 চিলড্রেন। এই ইমোজির দ্বারা আমরা দুটো বাচ্চাকে দেখানো হয়েছে এই জায়গাটাতে, এই গ্রাফটাতে। আর নিচেটা হচ্ছে যেমন সাইকেল গ্রাফ, এটা হচ্ছে পাই চিত্র। বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন যে কোনো কিছু বিষয় নিয়ে আমরা এখানে পার্সেন্টেজ হিসাবে সেটাকে চাঁদা স্কেলের সাহায্যে দেখাতে পারবো। বার গ্রাফে এটার সঙ্গে এটার ডিফারেন্স কি? এই ইয়েলোর সঙ্গে পিঙ্কের কি ডিফারেন্স? হ্যাঁ বলছি, এই ইয়েলো যে গ্রাফ আছে এর সঙ্গে এই পিঙ্ক গ্রাফের কি ডিফারেন্স? কি ডিফারেন্সটা কি, তফাৎটা, পার্থক্য? এটা লম্বা হওয়ার কারণ হচ্ছে এটা সংখ্যা বেশি, আর এটা ছোট হওয়ার কারণ হচ্ছে সায়েন্সে ছিল 3 জন, ওই জন্য ম্যাথের সংখ্যা লম্বাটা হাইট একটু বেশি হয়েছে, আর সায়েন্সের সংখ্যাটা একটু কমে গেছে, হাইটটা কমে গেছে। ঠিক না করে কেউ হাত পাতলে না করে এটা কি করেছো? ওটা হচ্ছে কলিফেয়ার ক্লাসিক্যাল চতুর্ভুজের শ্রেণীবিভাগ। চতুর্ভুজ কয় প্রকারের হয়? চতুর্ভুজ 6 প্রকার হয়। কি? কাইট, ট্রাপিজিয়াম, রম্বস, সামান্তরিক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র। এখানে কি 7 প্রকার দিয়েছো নাকি? না না, 6 প্রকার আছে। 6 প্রকারই দিয়েছো। হ্যাঁ এটা হচ্ছে স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট রম্বস কোণটা? একটু কিছুই হয়ে গেছে আর সব কিছু না করে। এটা কি টাইপের মডেল? এটা মানে কোন সাবজেক্ট ওরিয়েন্টেড? ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, স্টল নাম্বার 5। হ্যাঁ, স্টল নাম্বার 5। ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, স্টল নাম্বার 5। আচ্ছা, এটা কি?
এটা হচ্ছে ভলক্যানো অর্থাৎ আগ্নেয়গিরি। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমাদের আর্থের লেয়ারের একটা মডেল। হচ্ছে ভূ অভ্যন্তরে যে স্তরের বিভাগের একটা মডেল। কটা আছে এটা লেয়ার? 4টা আছে। কি এর নাম? ফার্স্টে হচ্ছে ভূমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। উপরে আমরা কি পৃথিবীর উপরে বাস করি না ভেতরে? উপরে উপরে মানে কি উপরেই কম? ভলকানো কোথায় থাকে? উপরে তলে না কোনটা লেয়ারে ভলকানো থাকে? নিচের স্তর মানে কোনটা লেয়ারে? অ্যাথেনোস্ফিয়ার। লেয়ার তো 4টা, তার মধ্যে কোনটা লেয়ারে ভলকানো থাকে? বলছি ভলকানোটা এই যে 4টা লেয়ার আছে পৃথিবীর, তার কোন লেয়ারে এই ভলকানো থাকে? এটা পৃষ্ঠে থাকে। ভূমণ্ডল থেকে ম্যাগমাগুলো জমা হয়ে ফাটলের স্থানে বা ফাটলের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, তখন এটা লাভার চারদিকে ছড়িয়ে পড়ে। উপর থেকে তো দেখা যায় না ভলকানো, তো বেরোলে সে দেখতে পাই, তাহলে উপরে তলে কেমন করে থাকে? হ্যাঁ হ্যাঁ, রাইট। ওটা হচ্ছে 0 থেকে 33 কিলোমিটার। এই আগ্নেয়গিরি, গিরি বলতে আমরা কি বুঝবো? পর্বত পর্বত ঠিক। এটা কি? আর্থকুইক ডিটেক্টর, হ্যাঁ, অর্থাৎ ভূমিকম্প শনাক্তকারী যন্ত্র। কিভাবে ডিটেক্ট করবে? এখন কোনো কিছু হচ্ছে না, তাই ভূমিকম্প হচ্ছে না, তাই এটা শান্ত আছে। আর যখন ভূমিকম্প হবে তখন এরকম একটা আওয়াজ হবে। এটা ডিটেক্ট করে আমরা কি পাই, রেজাল্ট কি পাই? অর্থাৎ এখান থেকে এটা যখন অনেক সময় আস্তে আস্তে ভূমিকম্প হয় তো আমরা বুঝতে পারি না, আর আমাদের আস্তে আস্তে ভূমিকম্পটা ছড়িয়ে যায়, অনেক বড় হয়, বেশি পরিমাণে হয়ে যায়। তো আস্তে আস্তে যদি এই অ্যালার্মটা বাজে তাহলে আমরা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাব, নিজের ঘর বাড়ি থেকে বেরিয়ে যাবো এবং নিজেকে রক্ষা করতে পারবো। আচ্ছা, ডিটেক্টের রেজাল্টটা কি পাই? রেজাল্ট মানে যেটা ডিটেক্ট হয় সেটা কি দিয়ে মাপা হয়? মাত্রাটা হ্যাঁ হ্যাঁ, সিসমোগ্রাফ যন্ত্র, রিক্টার স্কেল। রাইট রাইট। আচ্ছা, এর মধ্যে সিসমোগ্রাফ কোনটা? 1 2 3 4 আমার বাইরেও আছে। ঠিক আছে, এটা কি বলো? এটা হচ্ছে ওয়াশ ওয়াটার ট্রিটমেন্ট এন্ড ফিল্টার হচ্ছে ওয়ার্কিং মডেল। কিভাবে হচ্ছে দেখাও। মানে বলতে চাইছি যে এখানে কারখানা, এটা আছে, কারখানাতে অনেক রকমের কাজ হয়, ফলে সেখানে বিশুদ্ধ জল মানে অশুদ্ধ জল হয়। এই অশুদ্ধ জলটা মানে যদি সরাসরি পরিবেশে ফেলে দেওয়া হয় তাহলে সেটা পরিবেশের পক্ষে অনেক ক্ষতিকর হয়। তাই সেই জলটা যদি পরিবেশে না ফেলে সেটা ফিল্টারের মাধ্যমে, মানে এখানে অশুদ্ধ জলটা বের হবে, তারপরে এটা জলটা এখান থেকে পাইপের মাধ্যমে হবে, ধাপে ধাপে ওটা বিশুদ্ধ হয়ে যাবে এবং এই পুরো বিশুদ্ধ জলটা এখানে বাক্সতে পড়বে এবং ওই বাক্সের জলটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। এখানে যে 4টা লেয়ার দিয়েছ, কোনটাতে কি ফিল্টার? এখানে মানে এখানে বড় বড় পাথর আছে, হ্যাঁ, তারপর বালি আছে, তারপর এখানে ছোট ছোট পাথর আছে, তারপর এখানে হচ্ছে কটন আছে। হ্যাঁ, কটনের মাধ্যমে মানে পুরো অশুদ্ধ জলটা যে নোংরা গুলো আছে ওখানে শুষে নেবে। নোংরা মানে কি কি পার্টিকেলকে নোংরা করছে এবং সেই পার্টিকেলগুলোর মধ্যে কোনটাতে মানে কোনটা লেয়ারে এটা ফিল্টার? মানে আয়রন গুলো এখানে থেকে যাবে এবং যেটা বিশুদ্ধ জলটা বেরোবে ওটা ধাপে ধাপে বেরিয়ে চলে যাবে, আয়রন গুলো থেকে যাবে। আয়রন বলো, তুমি ওখানে যে বলছো আয়রন গুলো থেকে যাবে, ওখানে কোন কোন মেটেরিয়াল ইউজ করা হয়েছে বক্সের মধ্যে যেটা আয়রনকে আটকে দেবে? ওই বক্সটাতে কি কি মেটেরিয়াল দিয়েছো? এখানে বড় বড়
পাথর আছে। পাথর কি আয়রনকে শোষণ করতে পারে? হ্যাঁ, না, পুরোটা না হলেও এখানে কিছুটা হবে, তারপরে এখানে বালিগুলোতে আবার কিছুটা হবে, এখানে ধাপে ধাপে পরিষ্কার হবে। আর ওখানে তুলো অশুদ্ধ জল বলতে কি শুধু আয়রন থাকাটাকে মনে করছো? না, না, নাকি কারখানাতে কি কি কারখানার যে জল বেরোচ্ছে তাতে কি কি পার্টিকেল থাকছে যাতে অশুদ্ধ হলো জলটা, এবং হ্যাঁ দূষিত, ঠিক আছে, দূষিত হলো কি কি পার্টিকেলের জন্য, সেই পার্টিকেলগুলো এখানে কিভাবে ফিল্টার হচ্ছে সেইটা বলবো। আর্সেনিক পদার্থগুলো থাকে, মানে কারখানাতে তো অনেক হ্যাঁ, ওই আর্সেনিক কি এতে এই কারখানার জলে থাকছে? কারখানাতে ব্যবহার করা হচ্ছে, তো জলটাকে মানে যেটা নোংরা হয়ে যাচ্ছে জলটা। এটা দেখে নিবা এই পার্টিকেলগুলো মানে কোনটাতে কোনটা পার্টিকেল আটকাচ্ছে। আর একটা বলো, জল তো আমরা জানি নিচের দিকে যাচ্ছে, তুমি যে এটাকে উপর দিকে দিলে এটা কি করে হবে? এটা মানে এটা মোটরের সাহায্যে করা যাবে, মানে এটা সুইচটা অন করলে সেটা পাম্পের মাধ্যমে উপরে চলে আসবে। রাইট, পাম্প দিয়ে এটাকে পাম্প দিয়ে তোলা হবে। ঠিক আছে। আচ্ছা, এই স্তরটা যদি অদল বদল করে দেওয়া হয়, একটা ছোট্ট প্রশ্ন, যদি স্তরটা অদল বদল করে দেওয়া, অর্থাৎ এই স্তরটা যদি এখানে দিই তাহলে কি সমস্যা হবে? না, ফার্স্টে বড় পাথরটা মানে কঠিন বজ্রগুলোকে আটকে নিবে, তারপর ধীরে ধীরে মানে আরো যখন এটা পরিষ্কার হয়ে যাবে তখন এখানে মানে কঠিন পদার্থগুলো এখানে আটকাবে, তাই ধীরে ধীরে ওটা পরিষ্কার হয়ে যাবে, তখন এখানে যেগুলো বালি মানে ছোট ছোট নোংরাগুলো থেকে যাবে ওটা ওখানে আটকাবে, দিয়ে পরিষ্কার হবে। হ্যাঁ, এখানে বড় বড় বজ্রগুলো। ঠিক আছে, এটা কি সূর্য গ্রহণ আর চন্দ্র গ্রহণের মডেলটি আমি তৈরি করেছি। লুনার এক্লিপস অর্থাৎ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর অবস্থানটা কোথায় থাকে? লুনার এক্লিপসের সময় হচ্ছে যে কি সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবীটি অবস্থান করে। প্রশ্নগুলো কঠিন করে তুললাম। ঠিক আছে, একটা ছোট্ট থিওরি মনে রাখি, লুনার এক্লিপস মানে সেম থাকে, SEM, এস মানে সান, মাঝে ই আর্থ। এটা কি আছে বলো? করার উপায় বৃষ্টির জল সংরক্ষণ না করে যদি আমি বন্যার জল সংরক্ষণ করি? হ্যাঁ স্যার, তাও হবে, কিন্তু আমাদের যে বৃষ্টিটা হয় স্যার, তো আমাদের বৃষ্টি তো প্রায় হয়ে থাকে, তবে বৃষ্টির জলটা যদি আমাদের বৃষ্টি হয়ে থাকে এবং সেটাকে আমরা ছাদের উপর একটি চৌবাচ্চা বা বড় ট্যাঙ্কের মধ্যে যদি সেটাকে কোথাও লিক হচ্ছে ওটা ব্লক করো, না হলে এটা ভেঙে যাবে সব। তখন সেটাকে আমরা ছাদের উপর একটি চৌবাচ্চা বা বড় ট্যাঙ্কের মধ্যে সংরক্ষিত করতে পারবো। তারপর সেটাকে পাইপের সাহায্যে আমরা এখানে ফিল্টারিং করবো। ফিল্টারিং করার পর মেইন ট্যাঙ্ক। স্যার যেটা প্রশ্ন করেছেন যে আমরা মানে রেইন ওয়াটারটাকে প্রিজার্ভ না করে যদি ফ্লাড ওয়াটার প্রিজার্ভ করি কি হবে? হ্যাঁ স্যার, তাও হবে, কিন্তু স্যার বন্যার আমরা টপিকটা এখানে দেখাইনি, বৃষ্টিটা দেখালাম স্যার, কারণ অনেক তুলে ধরা আমাদের এখানে সময়ের মধ্যে হয়নি তাই। ঠিক আছে, ঠিক আছে। না, ওইটা আবার আলাদা প্রসেস আছে। হ্যাঁ, তোমরা রেইন ওয়াটারটা দেখিয়েছো, ওই প্রসেস কিন্তু দেখাবো। ঠিক আছে, রাইট। নেক্সট, এটা কি গ্রিন হাউস বলতে কি বোঝায়? স্যার, গ্রিন হাউস বলতে বোঝায় প্লাস্টিক বা কাঁচের তৈরি করা হয়, কি বেনিফিট পাই আমরা? বিশেষ করে শীত প্রধান দেশে যেখানে সূর্যের আলো খুব একটা পাওয়া যায় না, ওখানে যারা বসবাস করে তাদের পক্ষে চাষাবাদ করা বা তাদের খাদ্য সংগ্রহ করা খুব কঠিনজনক হয়ে ওঠে, যার কারণে তাদের ওখানে সূর্য যে পরিমাণ ওঠে, সূর্যটা এই ঘরের মাধ্যমে সূর্যটাই ঘরে প্রবেশ করে এবং টিমের অন্য কাউকে দাও। ঠিক আছে, বিশেষ করে শীত প্রধান দেশে যেখানে সূর্যালোক প্রচুর কম পরিমাণ থাকে, ওখানে চাষাবাদ করার জন্য গ্রিন হাউস ইউজ করা হয়। এখানে সূর্যের আলোটা প্রবেশ করে এবং ওখানে যেসব বড় ফসলে চাষাবাদ করা হয়, যেহেতু ওই আলোটা অলরেডি ওখানে কাজ করে দেয়, ওর শক্তিটা কমে যায়, যেটা আমার ফিরে আসতে পারে না এবং বাইরের শোনো, তুমি বললে শীত প্রধান এলাকা, আমাদের এই এলাকাটা শীত প্রধান না গ্রীষ্ম প্রধান? গ্রীষ্ম প্রধান এলাকাটা এর কোনো দরকার নেই,
না আমি যেহেতু শীত প্রধান আছি বিশ্ববিদ্যালয়েও আছে। হ্যাঁ, এইটা জেনে নিবে আমাদের এলাকায় দরকার আছে, হচ্ছে গ্রিন হাউস। ভেরি গুড। এটা হার্ট মানে মানব হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ডিফারেন্ট কালার রেখে দেওয়া তো যাতে বিভিন্ন অংশ চিহ্নিত করা যায় বিভিন্ন শুধু কি অংশ নাকি ওই দুটো ব্লাড ফ্লোর মধ্যে ডিফারেন্স আছে? হ্যাঁ, ব্লাড ফ্লোর মধ্যেও ডিফারেন্স আছে। ব্লাড ফ্লোর মধ্যে হচ্ছে এই শিরার মাধ্যমে সারা দেহে দূষিত রক্ত মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এটা বোঝা যাচ্ছে। ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে এখানে ডান অলিন্দে প্রবেশ করছে, ডান অলিন্দে থেকে ত্রিপত্র কপাটিকার মাধ্যমে ডান নিলয় প্রবেশ করছে, ডান নিলয় থেকে পালমোনারি কপাটিকার মাধ্যমে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে যাচ্ছে, আবার ফুসফুস থেকে পরিশ্রুত হচ্ছে আর অক্সিজেন যুক্ত হচ্ছে। অক্সিজেন যুক্ত হওয়ার পরে সেই রক্তটা আবার বাম ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করছে, বাম অলিন্দ থেকে দ্বিপত্র কপাটিকার মাধ্যমে বাম নিলয় প্রবেশ করছে, বাম নিলয় থেকে অ্যাওটিক কপাটিকার মাধ্যমে অ্যাওটিক আর্চ মানে মহাধমনীতে প্রবেশ করছে, মহাধমনী থেকে ছড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। দূষিত আর বিশুদ্ধ রক্তের মধ্যে পার্থক্য দূষিত মানে দূষিত রক্তের মধ্যে এটাই হচ্ছে যে ওটাতে কার্বন ডাই অক্সাইড, বিলিরুবিন আরও বিভিন্ন রেশন পদার্থ থাকছে, আর বিশুদ্ধর মধ্যে থাকছে অক্সিজেন। দূষিত রক্তগুলো যদি বিশুদ্ধ করা না হয় তো কি ক্ষতি? যদি দূষিত রক্তকে বিশুদ্ধ না করা হয় তাহলে আমাদের বিভিন্ন শরীরের যে কোষগুলো আছে সেগুলো পুষ্টি ঠিকভাবে পাবে না, সেগুলোর মধ্যে অক্সিজেন সরবরাহ হবে না, তাহলে কোষগুলি মারা যাবে। আচ্ছা, আমাদের এই হার্ট বা হৃৎপিণ্ড রেস্ট নেই কখন? যখন আমরা হাঁচি ঘুমাই তখন আমাদের হৃৎপিণ্ড অনেকটা শিথিল হয়। আমি বলেছি রেস্ট নেই কখন, বিশ্রাম নেই। ও তো ঘুমাই, ঘুমানো টাইম রেস্ট নেই, হ্যাঁ থেমে যায়। না না থেমে যায় না, কিন্তু কিছুটা শিথিল হয়, পরিমাণটা কিছুটা কমে যায় হৃৎস্পন্দনটা। এটা হচ্ছে প্রাণীকোষ। মাইক্রোকন্ড্রিয়া কোনটা? প্রাণী কোষের বানানটা কি মূলত? এখনকার বানান অনুযায়ী ঠিক আছে। বলছি এখানে মাইক্রোকন্ড্রিয়া কোনটি বাবু? মাইক্রোকন্ড্রিয়া। এই যে স্যার এটা মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, কোষের শক্তি ঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। আমরা এটা তৈরি করেছি মানুষের রেচন তন্ত্র। এটার কাজ হচ্ছে দেহ থেকে রেচন ত্যাগ করার একটা এটা বিশেষ অঙ্গ, যার মাধ্যমে আমাদের কিডনিতে রেচন ত্যাগ হয়, মানে সেখানে রক্ত থেকে রেচন আলাদা হয়। আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি তার ফলে আমাদের কোষের মধ্যে বিভিন্ন রেচন পদার্থ যেমন অতিরিক্ত খনিজ লবণ, জল ইত্যাদি তৈরি হয়, সেটা আমাদের দেহে ক্ষতিকারক, মারাত্মক ক্ষতিকারক। সেটাকে দেহ থেকে বহিষ্করণের প্রয়োজন। তাই আমরা এই কিডনিকে মানুষের রেচন তন্ত্র বেছে নিয়েছি। এই কিডনি আমাদের সেই রেচন তন্ত্র বের করতে সাহায্য করে। মানুষের কিডনি প্রতিদিন কত লিটার জল শোধন করতে পারে? 1 থেকে 1.5 লিটার। ঠিক হল। জল বললেন না মূত্র বললেন? হ্যাঁ, জল 180 লিটার। আমাদের কার্যকারিতা প্রায় অর্ধেক হয়ে যাবে, কারণ 10 লক্ষ লিটার নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিউটনস পেন্ডুলাম। এর কাজ হচ্ছে যে একটা বস্তু থেকে অপর বস্তুতে কিভাবে শক্তি ট্রান্সফার হয় সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, অবশ্যই। আমি একটা বলকে এক প্রান্ত থেকে এভাবে তুলে ছুঁড়ে দিলাম, অপর প্রান্তে বলটি আবার বাইরে চলে গেল, কারণ এখানে মাঠের বলগুলো থেকে বলগুলোর মাধ্যমে শক্তি এবং ভরবেগটা
এর মধ্যে সঞ্চয় হচ্ছে, যার ফলে সেটি বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা কি এটা সোলার সিস্টেম। সোলার সিস্টেম বলতে কি বোঝায়? সোলার সিস্টেম বলতে সৌরজগৎকে বোঝায়, যা সূর্যকে কেন্দ্র করে 9টি গ্রহ ঘুরছে, নিজের কক্ষপথে ঘুরছে। 9টি গ্রহের নাম হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, জুপিটার, ইউরেনাস, নেপচুন, শনি। ঠিক আছে, আর একটা ছুটে গেছে, প্লুটো। হ্যাঁ। এদের মধ্যে কোন গ্রহটি উল্টো ঘোরে? বুঝতে পারলাম না। কোন গ্রহটি উল্টো ঘোরে? মানে আমাদের তো পশ্চিম থেকে পূর্বে ঘোরে, আর্থ উল্টো পাল্টায়। কি হ্যাঁ, না ভেনাস, শুক্র? শনি। শনি স্যার। আর কি নতুন গ্রহ আবিষ্কার হচ্ছে? ওটা রিসার্চ হ্যাঁ, এটা পেয়ে যাবে তোমরা। এই গ্রহের মধ্যে সব থেকে হালকা গ্রহ কোনটি? এটাকে নাকি হ্যাঁ, জলের উপরেও ভাসিয়ে দেওয়া যেতে পারে। কোন গ্রহটি সবচেয়ে হালকা? বৃহস্পতি। বৃহস্পতি। নীল গ্রহ কোনটি? নীল গ্রহ হচ্ছে ইউরেনাস। না, নেপচুন। নেপচুন পুরোপুরি নীল থাকে। কি গ্রহ বলা হয়? নীল গ্রহ। পৃথিবী নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। শিওর। আচ্ছা, হ্যাঁ। 30% মাটি থাকে আর 70% জল থাকে। জলের পরিমাণ বেশি থাকায় পৃথিবী নীল হয়। আচ্ছা আচ্ছা, ঠিক। জল তো আমরা দেখি কোনো রং নাই, তুমি আবার নীল বললে কেন বলো তো? অনেক সময় জলের পরিচয় বোঝাতে গিয়ে জলকে নীল কালার করা হয়। কোথায় নীল জল দেখেছো? কোথায় আছে? কোথাও কি আছে পৃথিবীতে নীল জল? জল কোনো সময় দূর থেকে দেখতে গেলেও ব্লু লাগে, নীল লাগে। না, ব্লু আর নীল একই কথা হলো, কিন্তু কোথায় ব্লু বা নীল জল দেখা যায়? কোথায় দেখা যায়? সমুদ্রে। হ্যাঁ, নেক্সট এটা বল। এখানে অনেক সময় বাড়িতে চর্বি আলো জ্বালিয়ে চর্বি, সেই চোরটা অনেক মানুষ জানতে পারে না। মানুষ জানতে পারে না, তাই এখানে সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম লাগানো হচ্ছে, যাতে চোর ঢুকলে অ্যালার্ম বা মিউজিক বাজবে। চোর ঢুকলে অ্যালার্ম বাজবে? কি করে বুঝবে যে সে চোর? চোর ঢুকলে আলো জ্বালাবে। না, আমি তো ঘরে ঢুকেও আলো জ্বালালে তো অ্যালার্ম বাজতে পারে। চোর কি করে বুঝবে যে অ্যালার্ম কি করে বুঝবে যে এটাই চোর? আর ওখানে লাইট জ্বললে, এখানে সেন্সর আছে, লাইট জ্বললে ওখানে চোর ঢুকলে লাইট জ্বললে অ্যালার্ম বাজবে। আরে চোরও তো মানুষ। কথা হচ্ছে যে বাড়ির লোক ঢুকলেও অ্যালার্ম বাজবে অসময়ে। হ্যাঁ, যে কোনো লোক ঢুকতে ওই সিস্টেমটা যখন টর্চ জ্বালালেই তো ওখানে অ্যালার্মটা বাজবে। বাড়ির লোকেরা জানবে যে এই সময় তো আমরা ঢুকছি না, আমরা তো সব শুয়ে গেছি, তাহলে নিশ্চয়ই চোর এসছে, এইটা বলতে হবে। কেন চোর ঢুকলেও বাজবে আর বাড়ির মানুষ ঢুকলেও বাজবে। হ্যাঁ হ্যাঁ, টর্চ না জ্বালাবো, যে কোনো লাইট জ্বালাবো। আচ্ছা, ওইটা কি কারণ? অ্যাক্টিভেটেড কার্বন বেস টায়ার টেলিফায়ার, মানে আমাদের এটা হলো, এখানে আমরা অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করে বাতাস পরিষ্কার করা যায়, এই সিস্টেম তৈরি করেছি। করা যাবে আমাদের এখানকার বাতাসটা পরিষ্কার? আমরা যেখানে আছি এখানে ফ্যাক্টরি বলে বলা হচ্ছে, ও ফ্যাক্টরি। এখনকার বর্তমান যুগে এটার উপর চাহিদা বেড়েছে, তো ফ্যাক্টরি সংখ্যা বাড়ছে, তো ওখানে দুর্গন্ধযুক্ত বাতাস এবং পরিবেশ দূষিত বায়ু দূষণ ঘটাচ্ছে। তো এটা আমরা আমাদের মালদায় কোথায় বেশি বায়ু দূষণ হচ্ছে? হ্যালো, আমাদের মেয়েদের মধ্যে যারা এখনো খাওয়ানি চলে যাও, আসারের বাবু তোমাদের খেতে যেতে বললে। আমাদের মেয়েদের মধ্যে যাদের এখনো খাওয়া হয়নি তোমরা চলে যাও, আসারের বাবু খাওয়া দেবে। ফ্যাক্টরি ছাড়া আর কিসে বায়ু দূষণ হয়? বায়ু দূষণ অনেক কিছু মুখটা কাছে লাও না মাইক্রোফোন।
হ্যাঁ বলো, কেউ অন্যজন বলো। মানে ফ্যাক্টরি ছাড়াও বায়ু দূষণ হতে পারে, কিসে হয়? আচ্ছা, ভারতবর্ষের সবচাইতে বায়ু দূষিত এলাকা কোনটা? আন্দোলন চলছে। হ্যাঁ হ্যাঁ, একবারে তো আমরা একটা দিল্লি, ভেরি গুড। আমার একটা ছোট্ট প্রশ্ন, আমরা যখন শ্বাস গ্রহণ করি বাতাসের কোন উপাদানটা সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করি? ভেবে দাও। আমরা কি ছাড়ি? বাড়িতে কোন বাতাসের উপাদানটা সবচেয়ে বেশি বেশি পরিমাণ তো নাইট্রোজেনই হয়, তাহলে তো আমরা তো গ্রহণ করছি নাইট্রোজেন। হ্যাঁ, অক্সিজেন আমাদের কাজে লাগে, কিন্তু হ্যাঁ, তো সেটাই আমার প্রশ্ন। যেহেতু বেশি আছে, আমার বাতাসটা নেই, তখন বেশিটাতে যাবেই। এটা বাদ দিয়ে তো আমি নিতে পারবো না। হ্যাঁ। আচ্ছা, এটা কি বলো? এটা হচ্ছে মোশন সেন্সর বেসড অটোমেটিক স্ট্রিট লাইট সিস্টেম। দেখাও। যখন কোনো গাড়ি চলাচল করবে মানুষ এটা কি লাভ? এমনি তো আমাদের রাস্তায় লাইট জ্বলে, শহরের রাস্তায় আমরা দেখেছি যে লাইট লাইট জ্বলে, কিন্তু অনেক সময় যে কোনো মানুষ চলাচল করছে না, গাড়ি চলাচল তবুও লাইটটা অন থেকে যায়। এতে আমাদের প্রচুর পরিমাণে বিদ্যুৎ নষ্ট হয়ে যায়। আর এর দ্বারা আমরা যখন গাড়ি চলাচল করে মানুষ যাবে, তখন আরো জ্বলবে, তখন আমাদের বিদ্যুৎ সাশ্রয় হয়ে যাবে, এই বিদ্যুৎ নষ্ট হওয়া কমে যাবে। এটা কোথায় আছে বলো? এই সিস্টেমটা কোথায় আছে? এটা ঠিকই বলেছো, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য দরকার। বাড়িতে এটা করা যাবে? হ্যাঁ দাদা, চলে আসছি। কিভাবে? এই যে হ্যাঁ, একটু প্রদর্শনটা চলছে তো। কিভাবে করবো আমরা? রাস্তাটা আমরা করতে পারবো না, সরকার করবে। এদিকে চলে আসেন, যে প্রদর্শনী আছে এগুলো তো। আমরা কি হ্যাঁ, করবো? বাড়িতে আমরা যদি করি তাহলে আমাদের ব্যাটারি লাগবে, ফ্রিজ, ওয়্যার, তারপরে এলইডি। না, একটু বাড়িতে তো সুইচ আছে, লাইট আছে, সব আছে, আমরা কিভাবে করবো? করতে তো আমাদের ব্যবহার করতে হবে না, হ্যাঁ, শোনো, সেন্সর ব্যবহার করতে হবে। সেন্সর বুঝতে পারি না, তার জন্য মানে বৃষ্টি শুরু হলে আমরা বুঝতে পাবো যে বৃষ্টি হচ্ছে। আর মানে বৃষ্টি যখনই হবে, লেগে এসে বৃষ্টি প্রথম পড়লে তো কানেকশন হয়ে একটা বাজারের মাধ্যমে আওয়াজ তৈরি হবে, মানে একটা মিউজিক কাছে আওয়াজ তৈরি হবে। তাতে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ বৃষ্টি আসছে, তখন আমরা সতর্ক হয়ে যাব এবং বাইরে যত কিছু আমাদের মেলে দেওয়া থাকবে জিনিসপত্র সব মানে গুছিয়ে নিব। আচ্ছা, এখানে বৃষ্টি হচ্ছে, তার জন্য অ্যালার্ম বাজবে। তারপরে আমরা যেটা করবো, জামা কাপড় যদি ছাদে থাকে তাহলে তুলে আনবো। তো সেটা তো আমাদের খাটনিটা তো থেকেই যাচ্ছে না, যে আমাদের জামা কাপড় তুলে আনতে হচ্ছে, দৌড়তে হচ্ছে। তারও তো এখন একটা মানে পাওয়া মানে তৈরি হয়েছে যে যখন বৃষ্টির সঙ্গে এটা অ্যালার্ম বাজলো, তখন মানে সময়ের ক্ষেত্রে ওটা কাপড় চোপড় যত কিছু থাকে ওই সিস্টেমটা তৈরি করা হয়েছে। তো কাপড় চোপড় সব নিজেই সেফটি জায়গায় ফেলে দেয়। স্কুল গেটে পৌঁছেছেন না? এর মধ্যে নাইট্রিক অ্যাসিডের সংকেত কোথায় আছে? এটা মিলনে আমি একটা হাইড্রোজেন রয়েছে আর একটা অক্সিজেন, এটা রাসায়নিক মাধ্যমে দেখানো হয়েছে, আর একটা নাইট্রোজেন। তোমরা এখানে কি বোঝাতে চেয়েছো বলো তো এটা করে? এখানে আমরা কি শিখবো? এখানে আমরা বোঝাতে চেয়েছি যে আমরা যে অ্যাটমিক স্ট্রাকচার, যেটা আমরা বইয়ে পড়ি মাধ্যমিক, ওটা স্ট্রাকচারটা আমরা 3D বা 2D মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে দিয়েছি। এই
লবণ আর হলুদ বোধহয় এটা, এইগুলো দিয়ে কি দেখাতে চাইছো? আমি কিছু এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি। এটা শুধু সাদা ফ্রেশ ওয়াটার আছে, লবণ দিলাম, বেশি করে দাও। এটা লবণ দিলে বাল্বটা জ্বলে যাবে। তো এটাতে রয়েছে NaCl সোডিয়াম ক্লোরাইড, যেটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে A+ এবং A- পরিণত হবে, যার জন্য এটা বাল্ব। আমি তোমাকে প্লেন জলে দেখাতে ওটা চলছে না, তারপরে দেখাতে এটা চলছে। হ্যাঁ সময় লাগবে, অ্যাক্টিভেট হয়ে গেছে। ঠিক আছে, ছেড়ে দেবো। রিলস এই ঘটনাটা আসলে রিসেন্টলি আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল ছিল, যে এটা যে কেউ এক্সপেরিমেন্ট করছে, কিন্তু এটার পিছনে আসল কারণটা আমরা সবাই জানতাম না। এটার পিছনে মেইন কারণ হলো টিন্ডাল ইফেক্টের কারণে হলুদ ফোঁটা যে কোনো কালার দিলে জলে সুন্দর যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেই কারণেই হয়েছে। আরেকটা এক্সপেরিমেন্ট একটা বিকার নিলাম, তার ভিনিগার, এখানে এবার কালার দিব। এখানে জাস্ট প্রথমে ভিনিগারের মধ্যে কালার মিক্স করলাম। প্রথমে পিঙ্ক কালার মিক্স করলাম, তারপরে এখানে রেড কালার মিক্স করলাম, আর গ্রিনটা মুখের দিকে ছড়ালাম। মানে এখানে এটা হলো লিকুইড সোপ। যাবে না যাবো ঝাঁকিয়ে নিব। এরপরে এটা হলো বেকিং সোডা। প্রথমে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হলো, কারণ লিকুইড সোপটার মধ্যে ছিল অক্সিজেন, সেটা বাইরে বেরিয়ে আসে বাবলস আকারে। যাতে সেফটির জন্য যে বিভিন্ন কেমিক্যালসটা যেগুলো উৎপন্ন হচ্ছে হাতে, যাতে কোনো র্যাশ বা অ্যাটাক যাতে না করে সেই জন্য। হাতে র্যাশ বেরিয়ে যেতে পারে বা ক্ষতি করতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে। তোমরা যে পরীক্ষাগারে যেগুলো দেখালে সেই কন্টেনারটা যদি কাঁচের না হয়ে প্লাস্টিকের হয় বা অন্য কিছু হয় তাহলে কি চলবে? না, রিঅ্যাকশনের জন্য কাঁচের জন্য কাঁচটাই বেস্ট হবে। আচ্ছা, এই নীল হলুদ এই জলগুলো আসলে অ্যাসিড বেস স্যাম্পল রাখা হয়েছে। এখানে কি আছে? ওখানে অ্যাকচুয়ালি অ্যালকোহলের স্যাম্পল রাখা হয়েছে, ওটা আগে স্টোর করা। এটা কি জিনিস? অ্যালকোহলটা কি কাজে লাগানো হয়? অ্যালকোহল আমাদের বিভিন্ন কাজে লাগে। রিঅ্যাকশনের
করতে সাহায্য